নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। চোখের আলোকে আমরা কিন্তু খুব খুব সহজভাবে নিই, কিন্তু প্রত্যেক দিন দৈনন্দিন আমাদের ওপিডিতে এরকম বহু পেশেন্ট আসেন, বহু মানুষ আসেন যারা অন্যের হাত ধরে আসছেন। যে মানুষটা সারা জীবন ধরে সংসার সামলেছে, আজ সে তার ছেলের কাঁধে ভর দিয়ে আসছে। কিছু শিশু আছে যারা জানতেই পারলো না যে পৃথিবীটা কত উজ্জ্বল হতে পারত। তাই চোখের সমস্যা খালি চোখের অন্ধত্বের সমস্যা নয়, এটা আমাদের বেঁচে থাকার লড়াই। আগামী 8ই মার্চ থেকে 14ই মার্চ পালন করা হবে বিশ্ব গ্লকোমা সচেতনতা দিবস। এবারের থিম হলো ইউনাইটিং ফর আ গ্লকোমা ফ্রি ওয়ার্ল্ড, অর্থাৎ আসুন আমরা সকলে মিলে হাতে হাত ধরে গ্লকোমার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়ি। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্লকোমা। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট গ্লকোমা বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত শ্রীবাস্তব। সুস্বাস্থ্য আপনাকে স্বাগত জানাই, নমস্কার। এবং রয়েছেন ডক্টর বিক্রম সিং বুটোরিয়া। সুস্বাস্থ্য আপনাকে নমস্কার। এবং অবশ্যই আছেন আমার দর্শক বন্ধুরা। আপনাদের তো বলতেই হবে না যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন আমাদের সামনে রাখুন এবং আপনাদের উত্তর আমরা নিশ্চয়ই আলোচনা করব। প্রথমেই ডক্টর বুটোরিয়া আসছে আপনার কাছে, যে প্রশ্নটা না করলেই নয়। আমরা সকলেই জানি যে গ্লকোমাকে আমরা সাইলেন্ট থিফ অফ সাইট বলি, চুপিসারে এসে দৃষ্টি কেড়ে নেয়। কেন গ্লকোমা নিয়ে এত আলোচনা? গ্লকোমার সাইলেন্ট থিফ অফ সাইট এই জন্য বলা হচ্ছে বিকজ এর সিমটমসগুলো অনেক দেরি করে আসে। যখন অনেকটা এই রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে যায় তখন কিন্তু লোকে বুঝতে পারে যে হ্যাঁ প্রবলেম আছে, কিন্তু এটাকে ধরতে হবে প্রথম দিকেই, তাহলে এইটা অনেক বেটার চিকিৎসা করা যাবে। এই জন্য এটাকে সাইলেন্ট বলা হয়, বিকজ ইট গিভস, মানে এটা কেউ কোনো সাইন বা সিমটম বা কোনো ইনিশিয়াল ফেজে কিছু দেয় না। বেশ, আসি ডক্টর প্রশান্তের কাছে। আমাদের যদি একটু বলেন যে খুব সহজভাবে সাধারণ মানুষের জন্য গ্লকোমা বলতে আমরা ঠিক কী বুঝি? যেরকম ডক্টর বুটোরিয়া বললেন, গ্লকোমা মানে হচ্ছে একটা সাইলেন্ট কিলার, যেখানে দৃষ্টিটা আস্তে আস্তে উইদাউট এনি সিমটম, কোনো সিমটম থাকে না, আস্তে আস্তে দৃষ্টিটা চুরি হয়, সাইড থেকে দৃষ্টি চুরি হয়। মেইন প্রবলেম হচ্ছে চোখের প্রেশারটা বেড়ে যায়, নর্মাল থেকে বেড়ে যায়, চোখে চাপটা বেড়ে যায়। প্রেশার জন্য কী হয়, চোখে শিরা যে স্নায়ু থাকে ওটা আস্তে আস্তে ড্যামেজ হয়, তার ফলে দৃষ্টিটা সাইড থেকে ড্যামেজ হতে স্টার্ট হয়। একটা ভিডিও আছে, অ্যানিমেশন ভিডিও, ওটা চালাচ্ছি, ওখান থেকে আমরা দেখতে পারি। ভিডিওটা একটু প্লে করে দেবেন। সো এখানে দেখুন, এটা হচ্ছে চোখের স্ট্রাকচার। আপনি দেখতে পারেন এই জায়গাটা আমাদের বলি লেন্স, পিছনে হচ্ছে লেন্স আর সামনে হচ্ছে কর্নিয়া। তার মাঝে একটা স্পেস আছে, ওটা বলা হয় অ্যান্টিরিয়র চেম্বার। ওখানে একটা জল থাকে যেটা বলা হয় অ্যাকুয়াস হিউমার। ট্র্যাবেকুলার মেশওয়ার্ক, ওই স্ট্রাকচারটা থেকে জলটা তৈরি হয়, সামনের দিকে চলে আসে। এই জলের জন্য আমার চোখটা মেনটেন থাকে, রাউন্ড শেপটা মেনটেন থাকে। যখন এই চোখে প্রেশারটা বেড়ে যায়, কারণ হচ্ছে যেই জায়গা থেকে ড্রেনেজ হয় ওই ড্রেনেজটা ব্লক হয়ে যায়। অনেক সময় ব্লকের জন্য চোখে প্রেশারটা বাড়তে স্টার্ট হয়। যেহেতু ড্রেনেজটা হচ্ছে না কিন্তু জলটা তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি, এবার দেখুন প্রেশারটা বাড়ছে, প্রেশারটা পিছনের দিকে যাচ্ছে। আমার পিছনের দিকে একটা স্নায়ু আছে, নার্ভ আছে, যেই নার্ভটা কম্প্রেস হয়ে যাচ্ছে, ওখানে নার্ভ কম্প্রেস হয়ে যাচ্ছে। তার ফলে কি হয়, দৃষ্টিটা লস হতে স্টার্ট হয়। প্রথমে ফুল দেখছি, তারপরে আস্তে আস্তে দৃষ্টিটা কমে যাচ্ছে। সেটা হচ্ছে গ্লকোমাতে। প্রেশারটা আস্তে আস্তে কী করে, নার্ভটাকে, স্নায়ুটাকে ড্যামেজ করে, তার ফলে দৃষ্টিটা আস্তে আস্তে সাইড থেকে লস হতে স্টার্ট করে। সাইলেন্ট কিলার কেন বলা হয়, বিকজ প্রথমে আমরা বুঝতে পারি না, প্রথমে তো আমরা সব ভালো দেখছি, সামনে যখন দেখছি পরিষ্কার খুব ক্লিয়ার আছে, সাইড থেকে দৃষ্টিটা চুরি হচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। যে কালো এরিয়াটা যখন সামনে আসবে, সামনের দিকে কালো হয়ে যাবে, তখন আমরা দেখতে পারবো না। তার মানে গ্লকোমা অলরেডি অনেকটাই বেড়ে গেছে, সিভিয়ার হয়ে গেছে। বেশ, ডক্টর সিং, আপনার কাছে দৈনন্দিন জীবনে যে মানুষরা আসে তারা কি কি ধরনের লক্ষণ নিয়ে আসে? বুঝবেন কি করে গ্লকোমার সিমটমসগুলো কি কি? আমাদের কাছে অ্যাজ এ জেনারেল অপথ্যালমোলজিস্ট পেশেন্টস মেইনলি আসে যে আমরা একটু চোখে কম দেখছি, মেইনলি ওরা আসে চশমার পাওয়ারটা ঠিক করে দিন। এবার রুটিন চোখের এক্সামিনেশনে আমরা যেটা করি, চোখের প্রেশারটা মাপা হয়, আমরা চোখের যে নার্ভের কথা ডক্টর শ্রীবাস্তব বললেন ওইটা একটু চেক করা হয়। এবার এর মধ্যে যদি আমরা কোনো প্রবলেম পাই তখন আমরা ওই পেশেন্টকে ফার্দার ইনভেস্টিগেট করার জন্যে বলি যে আপনি আর একটু টেস্ট করান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার গ্লকোমার দিক দিয়ে কিছু আছে কি না। এবং ওদের ফ্যামিলি হিস্ট্রি নিয়ে নিই
যে বাড়িতে কারোর এই রোগটা আছে কিনা। এবার অনেকের বয়স্ক বাবা মা, আরও বয়স্ক লোক যারা জানেই না যে তাদের কিছু হয়েছিল। সো সব মিলিয়ে মিশিয়ে আলটিমেটলি ওই চোখের প্রেশার এবং চোখের নার্ভের পিকচারটা, ওই দুটো খুব ইম্পর্টেন্ট ফর ফার্দার। আমরা মানে আর ফার্দার ওনাকে টেস্ট করব কি করবো না, এই সবাইকে তো টেস্ট করা যায় না, সেই পসিবিলিটিটা নেই। তো ওই স্ক্রিনিং পার্টটা আমরা করে নিই। বেশ, ডক্টর প্রশান্ত আসছে আপনার কাছে। আপনি যদি আমাদের বলেন ছবির সাহায্যে যদি দেখান যে কিভাবে অন্ধত্বটা আস্তে আস্তে এগোচ্ছে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হচ্ছে, যে জন্য মানুষ বুঝতেই পারে না, সেটা যদি একটু বলেন। এবার একটু স্লাইডটা আমরা দেখব। এখানে দেখতে পারেন দৃষ্টিটা যখন প্রেশার প্রথম দিকে বাড়তে স্টার্ট হলো, দৃষ্টি সাইড থেকে লস্ট হবে। একবার কম্পিউটার স্লাইডটা দেখাবেন। ভিশনটা সাইড থেকে লস্ট হবে, প্রথম দিকে সামনে পার্টটা একদম ক্লিয়ার থাকবে। স্লাইডটা দেখাচ্ছেন। সো প্রথম দিকে সাইড পোর্শনটা লস্ট হয়, আস্তে আস্তে ভিশনটা সামনের দিকে চলে টেকনিক্যাল আসে। কারণে ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, Okay, আপনি no বলে যান। সো সাইড থেকে ভিশন লস্ট হয়, আস্তে 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 কালো এরিয়াটা সামনের দিকে চলে আসে। ঠিক। যখন আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি না একটা এরিয়া, হ্যাঁ। এই ছবিটা দেখা যাচ্ছে এখানে। ফার্স্ট ইমেজটা আমরা দেখতে পারবো পুরো ভিজুয়াল ফিল্ডটা ক্লিয়ার আছে, মানে সাইড দিকেও দেখতে পাচ্ছি, সামনেও দেখতে পাচ্ছি। কিন্তু একটু ডিজিজ বাড়লে কি হয়, সাইড দিকে কালো কালো হয়ে যায়, দৃষ্টিটা চুরি হয়ে গেছে ওখানে। এবার ডিজিজটা যখন আমরা ট্রিটমেন্ট যদি না স্টার্ট করি, এখানে অসুখটা আরও আগে বাড়বে। আর টানেল ভিশন, মানে আমরা মনে হবে একটা টানেল মধ্যে থেকে দেখছি আমরা, সাইড থেকে পুরো দৃষ্টিটা লস হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাডভান্স গ্লকোমা, মানে খুবই সিভিয়ার গ্লকোমা। এবারও যদি ট্রিটমেন্ট না করা হয় বা কোনো কারণে ট্রিটমেন্ট ভুল হয়ে যায়, দেন পুরো কমপ্লিট ব্লাইন্ডনেস অন্তত আসতে পারে। এটাকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে বাই আর্লি ট্রিটমেন্ট। ডক্টর বিক্রম, যদি আমাদের বলেন যে চোখের প্রেশার আর শরীরের প্রেশার কি একই জিনিস, বা চোখের প্রেশারটা কি এবং ওটা কতটা হলে নর্মাল প্রেশার আমরা বলবো, বা কতটা বেশি হলে বুঝবো যে গ্লকোমা হয়েছে? এইটা প্রচণ্ড টাফ প্রশ্ন, বিকজ চোখের প্রেশার, নর্মাল প্রেশার ডিফাইন করা খুব ডিফিকাল্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন আপনি ব্লাড প্রেশারের কথা বললেন, ব্লাড প্রেশারটা আমাদের যেমন একটা লোকের 120/80 হলে নর্মাল, স্পেশালি ইন লেডিজ 90/60ও নর্মাল। এবার যার 90/60 নর্মাল আছে, তার যদি 120/80 হয়ে যায়, সে কিন্তু হাইপারটেনসিভ দিকে চলে গেল, হাই ব্লাড প্রেশারের দিকে চলে গেল। তেমনি চোখের প্রেশার হয়, আমরা বলি 14, 15, 16, 17, 18, এইটা মানে আমরা নর্মালসির দিকে রাখি। 20/22-এর ওপরে গেলে আমরা ভাবি যে এটা বেশি। কিন্তু ড্যামেজ কোন প্রেশারে ওর চোখের ড্যামেজটা হচ্ছে, সেটা হচ্ছে ওনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের সেই প্রেশারটাকে ওর নিচে নামিয়ে রাখতে হবে, মানে চোখের শিরার ক্ষতি যাতে কোনো রকম ভাবে না হয়। কোনোরকমভাবে না কি কি হয়। ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে ডক্টর প্রশান্ত? কি ধরনের পরীক্ষা সাধারণত রোগীদের আপনি করেন? ইনভেস্টিগেশনস গুলো যদি একটু মানে আমাদের বুঝিয়ে বলেন। যখন পেশেন্ট আসে, আমরা ডাউট করছি কি আপনার গ্লকোমা হতে পারে, অথবা বাড়িতে পরিবারে কারো গ্লকোমা আছে, প্রথমে আমরা কি ফার্স্ট চেক আপ করি। নর্মাল ভিশন তো টেস্ট হয়, চশমা পরীক্ষা হয়, এগুলো তো হয়। তারপরে কি হয়, তারপরে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চোখের প্রেশার, মানে চাপটা চেক আপ হয়। ওটা একটা মেশিন হয়, অ্যাপ্লানেশন টোরোমিটার, ওটা দিয়ে আমরা প্রেশারটা মেজারমেন্ট করি। তারপরে হচ্ছে এই যে প্রেশার আজকে ওনার আছে নর্মাল, যেরকম বললেন 10 to 21 আমরা নর্মাল বলি। যখন যারা পাই কি 21 থেকে বেশি আছে, তার মানে ওনার গ্লকোমা হতে পারে। এবার শিরাটা আমরা ডাইরেক্টলি লেন্সের মাধ্যমে দেখতে পারি শিরাটা কেরম আছে, ড্যামেজ আছে কিনা। যদি ড্যামেজ থাকে আর নাও ড্যামেজ থাকে, আমরা টেস্ট করি। টেস্ট হচ্ছে ভিজুয়াল ফিল্ড টেস্ট, মানে ওই ভিজুয়াল ফিল্ডে কী হয়, পুরো ভিশনটা চলে আসবে, সামনের দৃষ্টিটা, সাইডের দৃষ্টিটা, পেশেন্ট কী কোথায় কী দেখতে পাচ্ছে, কত ইন্টেন্সিটিতে দেখতে পাচ্ছে, এগুলো পুরো পরিষ্কার ম্যাপিং করে চলে আসবে। ওটা বলা হয় ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্ট করা হয়, ফিল্ড টেস্টে পুরো বোঝা যাবে কোন এরিয়াটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে, কোন এরিয়াটা এখন বেঁচে আছে। আরও টেস্ট হয় যেটা হয় ওসিটি আর এনএফএল। ওসিটি টেস্টে বোঝা যায় শিরার, এটা হচ্ছে এই টেস্টটা হচ্ছে এখানে যে ইমেজ দেখছেন, এটা হচ্ছে চোখের প্রেশারটা, মানে চাপটা মেজারমেন্ট করা হচ্ছে। এটা রাইট সাইডে হচ্ছে ইমেজ হচ্ছে অ্যাপ্লানেশন টোনোমিটার, আর একটা হচ্ছে টোনোপেন। বোথ দ্য মেটার্স চোখের প্রেশারটাই মেজারমেন্ট করা হয়, যেটা বললেন 10 to 12 ইজ নর্মাল প্রেশার। তারপরে নেক্সট ইমেজ, সো আর একটা টেস্ট হচ্ছে ওসিটি, আর একটা টেস্ট হচ্ছে এটা, যেটা হচ্ছে গনিওস্কোপি। গ্লকোমা মেনলি দুটো গ্লকোমা হয়, ওপেন আর ক্লোজ অ্যাঙ্গেল, এটা পরে আমরা ডিসকাস করব। এবার ডিজিজটা কেরম, ওপেন আছে না ক্লোজ, এটা এই টেস্টের মাধ্যমে বোঝা যায়। এটা হচ্ছে গনিওস্কোপি। দুটো ম্যানেজমেন্ট ডিফারেন্ট। গ্লকোমা আছে কি না এটা বোঝা যায় ওসিটি আরএনএফএল। ওসিটি আরএনএফএলে
এখানে যে মেশিন আছে এটা বলা হয় ওসিটি আরএনএফএল মেশিন, এটাতে শিরাটা ড্যামেজ হয়েছে কি ডাইরেক্টলি ওটা আমরা বুঝতে পারি। তো এইগুলো টেস্ট করা হয়, ব্যাটারি অফ টেস্ট টু এস্টাবলিশ ওদের গ্লোকোমা আছে কি না, যদি আছে কত সিভিয়ার আছে, যদি গ্লোকোমা নেই তাহলে ঝুঁকিটা কতটা আছে এটাও বোঝা যায়। তো এগুলো টেস্ট করা হয় বেসিক্যালি। বেশ, এটা তো বুঝলাম। ডক্টর বিক্রম, আপনার কাছে যখন একজন রোগী আসছে তাকে আপনি প্রথমেই কি সন্দেহ করবেন তার গ্লকোমা হয়েছে, বা আপনি কি তাকে সেই টেস্টগুলো করতে বলবেন? গ্লকোমার রিস্ক ফ্যাক্টরগুলো কি কি, এবং সে যদি রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে কতদিন অন্তর অন্তর তাকে চিকিৎসকের কাছে বা গ্লকোমা স্পেশালিস্টের কাছে আপনি পাঠাবেন? আইডিয়ালি সব পেশেন্টেরই আমাদের চেক করা উচিত আইডিয়ালি, বাট আমাদের যা পপুলেশন, যার সংখ্যা, আমাদের যে ডক্টর পপুলেশন রেশিওটা, তাতে এটা সম্ভব নয়। তাহলে আমাদের কিছু প্যারামিটার, কিছু বেসলাইন জিনিসগুলো রেখে নিতে হবে কি এই পেশেন্টদের আমরা স্পেশালিস্টের কাছে পাঠাবো। তার মধ্যে এক হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি ওর আছে কি না, দুই যেমন আমরা বললাম যে রুটিনলি আমরা চোখের প্রেশার একবার চেক করে নিই আউটডোরে, তিন হচ্ছে চোখের যে নার্ভ, যেটা ওই নার্ভের আমরা ওই লেন্স দিয়ে দেখে নিই নার্ভের পিকচারটা কী। এবার অনেকবারই আমরা দেখেছি চোখের প্রেশার নর্মাল আছে কিন্তু নার্ভের ড্যামেজ আছে, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ওনাকে বলি যে আপনি ফিল্ড টেস্টটা করিয়ে নিন। তার মানে একবার নার্ভ ড্যামেজ হলে সেটা পারমানেন্ট, সেটা আর কখনো ঠিক হবে না? সেটা ঠিক হবে না, যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমাদের টার্গেট হচ্ছে আর ফার্দার যেন না যায়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যেটা আছে সেটাকে যেন আমরা আমরা সুরক্ষিত সেটাকে রাখতে পারি। রক্ষা করে রাখতে পারি, আর যেন চুরি না হয়। বেশ, ডক্টর প্রশান্ত, এবারে একটু জানবো যে কত রকমের গ্লকোমা হয়। আচ্ছা, বাচ্চাদেরও কি গ্লকোমা হয়? বাচ্চাদেরও গ্লোকোমা হয়, চাইল্ডহুড গ্লোকোমা বলা হয় অথবা কনজেনিটাল গ্লোকোমা বলা হয়, যেখানে প্রথম থেকেই যে অ্যাঙ্গেল, যেটা আমরা আলোচনা করলাম, যে অ্যাঙ্গেলটা প্রথম থেকেই ড্যামেজ থাকে, জন্ম থেকে ড্যামেজ থাকে অথবা 1 বছর পরে ওটা পুরোটাই ড্যামেজ হয়ে যায়, তার ফলে ড্রেনেজটা ইম্পেয়ার হয় আর চোখে প্রেশারটা বাড়তে, ওটা বলা হয় চাইল্ডহুড গ্লোকোমা। তার ম্যানেজমেন্টটা ডিফারেন্ট। আর জেনারেলি যেটা গ্লোকোমা হয়, সাধারণত যে গ্লোকোমা আমরা দেখি ওপেন অ্যাঙ্গেল অ্যান্ড ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকোমা। এবার ওপেন অ্যাঙ্গেল যেখানে ওই অ্যাঙ্গেলটা ওপেন থাকে স্ট্রাকচার, আর ক্লোজ যেখানে অ্যাঙ্গেলটা ক্লোজ। যদি আমরা পাই গনিওস্কোপি করে অ্যাঙ্গেলটা ক্লোজ, ম্যানেজমেন্টে ফার্স্ট স্টেপ হচ্ছে একটা লেজার করা, খুবই সিম্পল লেজার, 2 মিনিট করতে লাগে। ওটা করলে অ্যাঙ্গেলটা ওপেন হয়ে যাবে। ফার্দার ম্যানেজমেন্ট ড্রপ দিয়ে বা সার্জারি যেটা লাগে, বাট প্রথম হচ্ছে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে কি গ্লোকোমা আমরা ডিল করছি, পেশেন্টে কি গ্লোকোমা হয়েছে, ওটা বুঝে তারপরে আমরা ট্রিটমেন্টটা প্রসিড করব। বেশ, লেজারের সম্বন্ধে যদি একটু বলেন, সেটা কি খুব ভয়ের কিছু কারণ আছে, বা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় নাকি হাসপাতালে ভর্তি হতে হয়, জিনিসটা কীরকম? লেজার সিম্পল একটা আলো দিয়ে, একটা স্পেশাল আলো, স্পেশাল ওয়েভলেন্থ হয়, ওই আলো দিয়ে চোখের স্ট্রাকচারটা একটু ওপেন করতে হয়। এটা কমপ্লিটলি পেনলেস, কোনো ব্যথা হয় না, করতে 2 থেকে 3 মিনিট লাগে। একটা ড্রপ দিয়ে চোখকে রেডি করতে হয়, সেটা করতে হয়তো 30 মিনিটস লাগে, তারপরে ওই লেজার করতে 2 থেকে 3 মিনিট লাগে, কোনো ব্যথা হয় না। তারপরে কোনো রেস্ট্রিকশন নেই, সব কাজ নর্মালভাবে করতে পারেন, বাড়ি গিয়ে সব কিছু করতে পারেন, চোখে জল দিতে পারেন, এভরিথিং উইল বি নর্মাল, কোনো প্রবলেমই নেই, সব কাজ নর্মাল হবে। কিন্তু বড় জিনিস চেঞ্জটা কী হলো, আগে ওনার রিস্কটা অনেক বেশি ছিল, এখন রিস্কটা অনেকটা কম হয়ে গেল আফটার দ্য লেজার। তো লেজারে অলওয়েজ বেনিফিট আছে, কোনো লস নেই, রিস্ক নাথিং, বাট বেনিফিটই আছে। লেজারটা করা ডেফিনেটলি উচিত, যেখানে অ্যাঙ্গেল ক্লোজ গ্লোকোমা আমরা দেখছি, অ্যাঙ্গেল লেজারটা করতে হবে। অবশ্যই লেজার কিভাবে হচ্ছে সেটা নিশ্চয়ই আমরা দেখব। তার আগে দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গৌতম সেনগুপ্ত বলছিলাম। আমি ডিসার থেকে ট্রিটমেন্ট করিয়েছিলাম, চোখের অপারেশন করেছিলাম 2টো চোখই। কিন্তু ঘটনা হচ্ছে এতদিন তো বেশ ভালোই ছিলাম, কিন্তু এখন দেখতে হচ্ছে না লেটারগুলো পড়াশোনা করা যাচ্ছে না। আপনার বয়সটা যদি বলেন, এবং আপনি কতদিন ধরে গ্লকোমার সমস্যা? এই মাসখানেক হলো। কবে অপারেশন হয়েছে? আচ্ছা, পরের জন দর্শক বন্ধুর কাছে আমরা যাই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি, আমার প্রশ্ন, গ্লোকোমা আর ছানির মধ্যে তফাৎ কি? আর ছানি কি কোনো ড্রপারে সারে? খুব প্রাসঙ্গিক, বহু মানুষের ধরা প্রশ্ন। ছানি। আপনি শুনতে থাকুন, অবশ্যই বহু মানুষের এই প্রশ্ন থাকে। Yes. ডক্টর সিং, আসছি আপনার কাছে আপনি ব্যাপারে। না, আই মিন ছানি একদম আলাদা জিনিস, গ্লকোমা আলাদা জিনিস। ছানি হচ্ছে আমাদের চোখের ভেতরে একটা ন্যাচুরাল লেন্স থাকে, যেমন আমাদের চশমার লেন্সটা আমরা পরে আছি। এই ন্যাচুরাল লেন্সটা আমাদের চোখটাকে ক্যামেরা হিসেবে কাজ করায়, আর ওই পিকচারটা ফোকাস হয় আমাদের রেটিনার উপরে।
ওই পিকচারটা রিড করে আমাদের রেটিনা আর ওই অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনের মধ্যে পাঠায়। গ্লকোমাটা হচ্ছে এই অপটিক নার্ভটাকে ড্যামেজ করা, আর ছানি হচ্ছে এই যে ন্যাচুরাল লেন্স এটা সাদা হয়ে যাওয়া। হ্যাঁ, কিছু কমপ্লিকেটেড কেসে ছানির সঙ্গে গ্লকোমা থাকে, বা আমরা যেটাকে বলি ছানি ফেটে গিয়ে গ্লকোমা হয়ে গেছে, সেগুলো খুব আজকালকার দিনে খুব বেশি দেখা যায় না, কিন্তু হ্যাঁ দেখা যায়। সেটার ব্যাপারে আই থিঙ্ক ডক্টর শ্রীবাস্তব আরও বেশি অভিজ্ঞ থাকবেন। হ্যাঁ, যে ডক্টর ভুটারিয়া বললেন, ছানি মানে হচ্ছে আমরা একটা গলা কাঁচ দিয়ে দেখছি সামনেটা ঝাপসা লাগছে, কিন্তু ওটা হচ্ছে টেম্পোরারি। যখনই ছানি অপারেশন হবে ভিশনটা 100% চলে আসবে। গ্লকোমা মানে হচ্ছে যেই তারটা চোখ থেকে ব্রেন কানেক্ট করে ওই তারটা ছিঁড়ে গেছে, ওটা কিন্তু পার্মানেন্ট, ইরিভার্সেবল। ওটা কিন্তু আমরা ফেরত নিয়ে আসতে পারবো না, যেটা ড্যামেজ হয়ে গেছে হয়ে গেছে। সেই জন্য গ্লকোমাতে আর্লি ট্রিটমেন্ট যাতে যতটা বাঁচাতে পারি, এখানে দেখুন এই ইমেজটা, ছানি মানে ন্যাচুরাল লেন্সটা, যে আমাদের ন্যাচুরাল লেন্স ট্রান্সপারেন্ট থাকে, সেটা একটু ক্লাউডি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সাদা হওয়ার জন্য কী হবে, লাইটটা আর পাস করবে না, ইমেজগুলো ঝাপসা হয়ে যাবে। এবার যখনই ছানি অপারেশন করা হবে, এই লেন্সটাকে চেঞ্জ করব, পাল্টে আর্টিফিশিয়াল লেন্সটা বসানো হবে, তখন ভিশনটা আবার চলে আসবে। কিন্তু গ্লকোমাতে শিরা ড্যামেজ হয়, ওটা পার্মানেন্ট, ইরিভার্সেবল। ওই জন্য সমস্যাটা হচ্ছে এটা ব্লাইন্ড করে দিতে পারে। আর লেজারের সম্বন্ধে আমরা যে প্রসঙ্গে নিয়ে আলোচনা করছিলাম সেটা একটু আমরা দেখে নেব। লেজার হচ্ছে চোখে যেখানে আমরা দেখছি অ্যাঙ্গেলটা ব্লক আছে, সেখানে প্রথম কী করতে হবে, সমস্যার আমরা দেখতে পাচ্ছি কি অ্যাঙ্গেল সমস্যা, অ্যাঙ্গেলটা ব্লক, তাহলে কি করব, অ্যাঙ্গেলটাকে ফার্স্টে ওপেন করব, অ্যাঙ্গেলটাকে ওপেন করব। সো অ্যাঙ্গেলটাকে কি একটা লেজার করে ওপেন, এই টেস্টে বোঝা যায় অ্যাঙ্গেলটা, এই টেস্টে দেখছে গনিওস্কোপি বলা হয়, এটাতে বোঝা যায় অ্যাঙ্গেলটা খোলা আছে না বন্ধ। অ্যাঙ্গেল যদি ওপেন থাকে স্ট্রেট আওয়ে মেডিকেল ট্রিটমেন্ট স্টার্ট হবে। যদি অ্যাঙ্গেল বন্ধ থাকে তাহলে ওই 2 মিনিট বা 3 মিনিটে লেজার করা হয়। লেজারটা খুবই সিম্পল, একটা মেশিনে এরকম বসতে হবে, এটা হচ্ছে লেজার মেশিন। লেজারকে বলা হয় ইয়াগ লেজার আইরোটমি। একটা ড্রপ দিয়ে চোখকে অবশ করা হয়, একদম ব্যথা বুঝতে পারবেন না, কিছু বুঝতে পারবেন, একটা আলো লাল আলো দেখতে পারবেন, লাল আলো গিয়ে হিট করবে আর অ্যাঙ্গেলটাকে ওপেন করে দেবে। জাস্ট আর কোনো রেস্ট্রিকশন, যেরকম আগে বলেছি, কোনো রেস্ট্রিকশন, সব কাজ নর্মালভাবে উনি করতে পারেন। তারপরে কিন্তু অ্যাডভান্টেজটা হিউজ, তারপরে গ্লকোমা রিস্কটা অনেক ফোল্ড, অনেক গুণ কমে যাবে। মানে চোখের জল যাওয়ার রাস্তাটা আমরা মোটামুটি খুলে দিচ্ছি লেজারের। এটা হচ্ছে চোখের মধ্যে একটা জল বেরোনোর রাস্তা থাকে, এটা নেত্র নয় কিন্তু ওটা বাইরে থাকে। এটা হচ্ছে চোখের মধ্যে একটা রাস্তা থাকে, যেটা ব্লক হওয়ার পরে কি হয়, প্রেশারটা বাড়তে স্টার্ট হয়, ওটা খুলে দেওয়া হয়। হ্যাঁ, এই কনফিউশনটা অনেকেরই থাকে। আমি এটাতে জাস্ট একটা ছোট্ট অ্যাড করবো, এটা হচ্ছে অ্যাজ ইফ আমরা একটা বাইপাস তৈরি করে দিচ্ছি, যে নর্মাল যে জল বেরোনোর রাস্তাটা সেটা বিকজ ন্যারো হয়ে গেছে, যেমন নামটা বলছে ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমা। এবার ওইটা ন্যারো হয়ে গেছে, ওখান থেকে জল বেরোবে না, তো লেজার করে দিলে একটা বাইপাস তৈরি হয়ে গেল, যে জল বেরোনোর আর একটু রাস্তাও পেয়ে গেল। অ্যান্ড ডেফিনেটলি ইট অ্যাডস, মানে এটা অনেকটা ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমা, এটা অনেকটা দরকারি জিনিস, অনেকটা না, এটা দরকারি জিনিস, এটা করতেই হবে আমাদের। বেশ, এবার তো লেজারের সম্বন্ধে শুনলাম ডক্টর প্রশান্ত। এবার যদি আমাদের বলেন যে কোন কোন ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন রয়েছে, কারণ অপারেশন কথাটা শুনলে মানুষ একটুখানি চিন্তায় থাকে আর কি। প্রথমে যখন গ্লকোমা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে কি করব, প্রথমে ক্লাসিফাই করব কি আছে, তারপরে মেডিকেল ট্রিটমেন্টটা স্টার্ট হবে। মেডিকেল ট্রিটমেন্ট এখন এত ভালো ভালো ড্রপ বেরিয়ে গেছে, আর এত ভালো কাজ করে, এত ইফেক্টিভ কি মেডিসিন অনেক কেসে, মানে 90% থেকে বেশি কেসে মেডিসিন ইজ সাফিসিয়েন্ট। মেডিসিন মানে কি হচ্ছে, ড্রপ, আই ড্রপ দেওয়া হয়, টাইমিং ফিক্স করে দেওয়া হবে, কি সকালে দেবেন, বিকেলে দেবেন, রাতে দেবেন, একবার দেবেন। এভাবে প্রেশারটাকে ড্রপের মাধ্যমে কন্ট্রোল করা হয়, খুব ভালোভাবে কন্ট্রোল হয়, অনেক ইয়ের কন্ট্রোল থাকে। যদি আমরা দেখি কি ড্রপ দিয়ে কোনোভাবে প্রেশার কন্ট্রোল করা হচ্ছে না, ওটা একটু রেয়ার সিচুয়েশন, খুব কমনলি হয় না। কিন্তু যদি দেখি কি হ্যাঁ ড্রপ দিচ্ছি কিন্তু প্রেশারটা বেড়ে যাচ্ছে তারপরেও, বা ডিজিজটা বেড়ে যাচ্ছে, তখন আমরা ডিসাইড করি, সিদ্ধান্ত নিই কি হ্যাঁ অপারেশন করতে হবে। অপারেশনের রিস্ক তো যে কোনো অপারেশনে একটু রিস্ক থাকবেই, কিন্তু এখনকার দিনে টেকনিক্স এত অ্যাডভান্স হয়ে গেছে, রিস্কটা অনেকটাই কম। যদি আপনি দেখেন কি আপনার একটা গ্লকোমা ডিজিজ আছে যেটা কন্ট্রোল হচ্ছে না, আর ট্রিটমেন্ট পরেও কন্ট্রোল হচ্ছে না, মেডিকেল ট্রিটমেন্ট পরে আপনি যদি ছেড়ে দেবেন, আস্তে আস্তে তো ব্লাইন্ড হয়ে যাবেন। তার থেকে ভালো আপনি একটু, রিস্ক তো সেরকম কিছু নয়, এটি সায়েন্টিফিক, কিন্তু অপারেশন করে দিলে যদি কন্ট্রোল হয়ে যায়, নাথিং লাইক দ্যাট, এটা খুবই ভালো হবে। একবার ব্লাইন্ড হয়ে গেলে তো আমরা কিছুই করতে পারবো না, তার আগে সিদ্ধান্ত নিয়ে অপারেশন করি। রিস্ক সেরকম কিছু নয়, কিন্তু প্রেশার কন্ট্রোলটা খুব ভালো হয়, একটা বাইপাস তৈরি করা হয় যাতে প্রেশারটা পুরোটাই কন্ট্রোল হয়ে যায়।
তাহলে এটা বোঝা গেল যে সবার আগে কিন্তু ওষুধ বা ড্রপ এটাই প্রথম সারির চিকিৎসা। দর্শক বন্ধুরা সঙ্গে রয়েছেন, সমস্যাটা শুনে আবার আমরা আলোচনায় ফিরে আসব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, ম্যাম, শুনছি। আমি বলছি কি, আমার স্বামীর 2017 সালে ছানি অপারেশন হয়েছিল। তারপরেই মানে ওনার মানে ডাক্তার বৈদ্য করেছিলেন। তারপরেই ডাক্তার বৈদ্য, তারপরে যখন ছানি করার পর যখন চোখ দেখাতে গেছেন তখন বলছেন যে আপনার গ্লুকোমা আছে। তারপরে সেই গ্লুকোমার শুধু একটা মানে ওষুধ দিয়ে গেছেন, কিন্তু উনি না ওই চোখটাতে না দেখতে পান না ভালো। খুবই চিন্তায় রয়েছেন ডক্টর প্রশান্ত, আপনি কিভাবে ওনাকে একটু সহযোগিতা করতে পারেন? এই পার্টিকুলার কেসে এটা হতে পারে কি ছানিটা এতটা বেশি ছিল কি নার্ভটা প্রথম থেকে বোঝা গেল না, নার্ভের স্ট্যাটাসটা কী ছিল ওটা বোঝা গেল না, এটা হতে পারে। ওই জন্য যখন ছানি অপারেশন করা হলো তারপরে যেহেতু আমরা নার্ভটাকে বেশি বেটার দেখতে পারি, উনি বলতে পারছেন কি হ্যাঁ গ্লোকোমা হয়েছে, ওই জন্য দৃষ্টিটা ঠিক ওইভাবে যেভাবে এক্সপেক্টেড ছিল ফিরে এলো না। তো তারপরে কি করা হবে? মেডিকেল ট্রিটমেন্ট ইজ দ্য ওয়ে, ড্রপ দিয়ে যেটুকু দৃষ্টি আছে ওটাকে মেনটেন করা হবে, এটাই হচ্ছে। ছানিটাও খুব দেরি করে করা উচিত নয়, ঠিক টাইমে করে দেওয়া উচিত, যাতে আমরা ডিজিজগুলো বুঝতে পারি, চোখে অ্যাসেসমেন্টটা বুঝতে পারি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা ডিজিজ হয়, যেটাও যদি ছানি খুব ডেন্স হয়ে যায় আমরা বুঝতে পারবো না কি হয়েছে ভিতরে, ওই জন্য টাইমলি এগুলো চেক আপ অ্যান্ড সার্জারিটা ইম্পর্টেন্ট। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একটু শুনে নিই সমস্যাটা। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। আমার বয়স 64 বছর। আমি চোখে রিসেন্টলি তাকানোর সময় একটা মাছি ওড়ার মতো জিনিস দেখতে পাচ্ছি, মানে এবং সেটা আমার এদিক থেকে ওদিক করলে পরে সেটা দেখা যাচ্ছে। এটা কি চোখের কোনো ছানির জন্য না কি গ্লুকোমা, এটা ডাক্তারবাবু আমি জানতে চাইছি। বেশ, অবশ্যই আলোচনা করব, শুনতে থাকুন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছি যে আমার চোখের মণিগুলো আছে না, এগুলা চুলকায় খুব। আচ্ছা, কি কারণে চুলকায়? এত কারণ চুলকায়? বেশ, প্রথম প্রসঙ্গে আসি ডক্টর প্রশান্ত। যে সমস্যাটা উনি বললেন যে উনি মাছির মতন দেখছেন। চোখে মাছি মতন অ্যাকচুয়ালি কি হয়, চোখের মধ্যে একটা জল থাকে, আগে দিকে যেটা থাকে যেটা অ্যাকুয়াস হিউমার বলা হয়, আর পিছনের দিকে যেটা থাকে ওটা একটু থিক জেলি মতন থাকে, ওটা ভিট্রিয়াস হিউমার, যেটা রেটিনার সামনে থাকে। এবার ছানি থাকলে কি হবে, আপনি মাছি মতন দেখবেন না, সবসময় দেখবেন একটা ঘোলা কাচের মতো, মানে একটা ক্লাউডি ভিশন সবসময় থাকে। কিন্তু যদি ভিট্রিয়াস, যেটা পিছনে জেলি আছে, ওখানে যদি ব্ল্যাক স্পট ন্যাচারালি ফর্ম হয়, তার শ্যাডো আমরা দেখবো। ওই শ্যাডোটা দেখবো আমরা ফ্লোটার্স, এটা বলা হয় ফ্লোটার, ওটা মাছির মতন দেখবেন বা মকরাসা জালের মতন দেখছেন, একটা পয়েন্টে দেখছি, ওটা সরিয়ে যাবে বা মাঝে মাঝে বেড়ে যাবে। এটা ভয়ের কিছু নয়, এটা ন্যাচারালি হয়, স্পেশালি যখন আমাদের মাইনাস পাওয়ার বেশি থাকে অথবা বয়স বাড়লে এগুলো হতে পারে। তো এটার জন্য চিন্তা করার কিছু নয়, একবার রেটিনা চেক আপ করিয়ে নেবেন, দেখে নিতে হবে রেটিনাতে আরও কোনো প্রবলেম আছে কি না, আদারওয়াইজ এগুলো চিন্তার কোনো বিষয় নয়। ছানি থাকলে আপনি সবসময় ঝাপসা দেখবেন, এইগুলো হচ্ছে টেম্পোরারি, আর এটা হচ্ছে ফ্লোটার্স। দ্বিতীয় প্রশ্নে ডক্টর সিং যাচ্ছি, যেটি উনি বললেন যে চুলকাচ্ছে যে কোনো কারণে কোনগুলো, সেটার সাথে কি গ্লকোমার কোনো সম্পর্ক রয়েছে? না, চুলকানি যেটা উনি বললেন যে চোখ চুলকাচ্ছে, এটা প্রবাবলি হয়তো অ্যালার্জিক, এখন একটা চেঞ্জ অফ সিজন চলছে, একটা আমরা দেখছি ওই হাওয়ায় যেটা বলি না ভাইরাস চলছে, একটা অ্যাডিনো ভাইরাস টাইপের চলছে। তো গ্লুকোমার সাথে চোখ চুলকাবে সেটা নর্মালি হয় না। হ্যাঁ, গ্লুকোমার ওষুধ দিলে চোখ চুলকাতে পারে, সেটা কিছু কিছু ওষুধের ক্ষেত্রে দেখা গেছে। অবশ্যই আমরা যাব। আরো দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলছি, শুনুন। হ্যালো, হ্যাঁ, আমি দমদম থেকে ভবত সরকার বলছি। আচ্ছা, আমি কিছুদিন আগে আই টেস্ট করেছিলাম, তাতে আমার গ্লুকোমা ধরা পড়েছে, মানে খুবই ইনিশিয়াল স্টেজ, মানে একটু হালকা মতো। যাই হোক, আমার ফ্যামিলি হিস্ট্রি আছে, আমার মায়ের গ্লুকোমা ছিল, মামাদেরও ছিল। এবার আমি জানতে চাইছি গ্লুকোমাটা কিউরেবল ডিজিজ কিনা, এটা কিউর হবে কিনা। আমি বর্তমান ড্রপ নিয়ে যাচ্ছি ডাক্তার বলে কথা মতো, আমি সেটাই জানতে কিউরেবল কিনা, একদম মানে ঠিক হয়ে যাবে। অবশ্যই পরের প্রশ্নে আমরা যাব। বহু মানুষের এই সমস্যা রয়েছে, যাদের ফ্যামিলিতে গ্লকোমা রয়েছে। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? সুগারের পেশেন্ট, হাইপারটেনশনও আছে, ক্যাটারাক্ট অপারেশন হয়েছে। এখন এই ধরনের সতর্কতা রাখবেন যাতে তাদের চোখ ভালো থাকে। এবং আরেকটা প্রশ্ন, এই ধরনের রোগীদের
গ্লুকোমা হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? একটু আলোচনা যদি করেন। অবশ্যই। ডক্টর প্রশান্ত, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। গ্লুকোমাকে কন্ট্রোল করা যায় না, কিন্তু গ্লুকোমাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ঝুঁকিটাকে রিস্কটাকে আমরা কন্ট্রোল করতে পারি, গ্লুকোমা ডিজিজটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু একবার যখন ড্যামেজ হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, সেটা আমরা আবার রিভার্স করতে পারিনি। এটা হচ্ছে সমস্যা। এটা যে কোনো নার্ভের ক্ষেত্রে ট্রু। গ্লুকোমাতে যে শিরা আছে ওটা ড্যামেজ হয়ে গেলে আমরা কিছু করতে পারবো না। এই জন্য সবথেকে প্রথম থেকেই ট্রিটমেন্ট ইম্পর্ট্যান্ট আছে। ট্রিটমেন্ট প্রথম থেকে স্টার্ট করলে কি হবে, আমরা কন্ট্রোল করে নিতে পারি ডিজিজটাকে কমপ্লিটলি। আপনার ফ্যামিলি হিস্ট্রিতে গ্লুকোমা আছে বা আপনার গ্লুকোমা আর্লি স্টেজে ধরা পড়েছে, তার মানে হচ্ছে আপনাকে সিরিয়াস হতে হবে ডিজিজ নিয়ে। আপনাকে রেগুলার ডাক্তার কাছে যেতে হবে, চোখে প্রেশার বা অন্যান্য যাঞ্চটা করাতে হবে, যাতে ডিজিজটা বেড়ে না যায়। একবার বেড়ে গেলে কিন্তু আপনি আর ওকে ফেরত নিয়ে আসতে পারবেন না। এটা হচ্ছে সমস্যা। তো কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। কিওরটা হয় না গ্লুকোমাতে। আর আরেকজন দর্শক বন্ধু যিনি হাইপার টেনশনের সঙ্গে ছানি অপারেশন হয়েছে, সে ব্যাপারে কিভাবে চোখটি ভালো রাখবেন? হ্যাঁ, উনি ডায়াবেটিসের কথাও বললেন। তো হ্যাঁ, এটা ঠিক করে যে ডায়াবেটিক পেশেন্টদের গ্লুকোমা হওয়ার পসিবিলিটি বেশি, এটা বলে। বিকজ তাদের যে নার্ভের যে ভেসেলসগুলো আছে সেগুলো অলরেডি কম্প্রোমাইজ থাকে। আর এমনি ডিরেক্ট অ্যাজ সাচ কোরিলেশন আমরা সেটাকে ইয়ে করব না। আর আগের দর্শক যেটা বললেন সেটাতে আমি একটা ছোট্ট জিনিস যেটা অ্যাড করব, যেমন কারো ডায়াবেটিস আছে, কারো ব্লাড প্রেশার আছে, তাদের সারা জীবন আজীবন ওষুধ খেয়ে যেতে হবে। তেমনি গ্লুকোমার জন্যও আজীবন ড্রপ বা যাই ওষুধ হোক সেটা চালিয়ে যেতে হবে। এই যে আমরা ড্রপ নিয়ে এত আলোচনা করছি ডক্টর প্রশান্ত, যদি আমাদের বলেন যে ড্রপ দেওয়ার সঠিক পদ্ধতিটা কি, এবং সারা জীবন কি ড্রপ তাদের দিতে হবে, বা সময় মতন যে বলা হয় দিনে 2 বার দেবেন, এই জিনিসগুলো ফলো করা কতটা ইম্পর্টেন্ট? ড্রপ দেওয়ার টেকনিক হচ্ছে, আপনাকে ড্রপটাকে প্রথমে অনেক লোক জিজ্ঞেস করে কি 1 ফোঁটা ড্রপ দেবো না 2 ফোঁটা দেবো। চোখে যা ক্যাপাসিটি আছে জাস্ট 1 ফোঁটা ড্রপটাই নিতে পারবে, তার থেকে বেশি হলে কেউ বেরিয়ে আসবে। তো 1 ফোঁটা ড্রপ দিতে হবে এরকম করে, সিম্পল। চোখটাকে ড্রপ দেওয়ার পরে 2 মিনিট বন্ধ রাখতে হবে, যাতে চোখে ড্রপটা অ্যাবজর্ব হয়, বেরিয়ে না যায়। সাথে এখানে একটা নেত্রণী থাকে, সেটাকে স্পেশালি গ্লুকোমা ক্ষেত্রে ওটা আমরা প্রেস করতে বলি, যাতে ড্রপে ইফেক্টটা বেশি থাকে, মানে ম্যাক্সিমাম ভাগটা চোখে অ্যাবজর্ব হয়, গলায় কম যাবে, ইফেক্টিভ বেশি থাকবে ড্রপটা। এটা 1 নম্বর। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ড্রপের টাইমিংটা কেন ইম্পর্টেন্ট। স্পেশালি গ্লুকোমা ক্ষেত্রে টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। বডি স্লিপ সাইকেল বা বডি রিদম একটা থাকে, যার সাথে কানেক্টেড থাকে চোখের প্রেশার, ব্লাড প্রেশার, চোখের প্রেশার, সব কিছু কানেক্টেড থাকে। এবার ড্রপ দেওয়ার টাইমিং এমন আমরা বলি যাতে ম্যাক্সিমাম কাজ করে ওটা। যখন প্রেশার সব থেকে বেশি থাকে তখন ড্রপটাও সব থেকে বেশি কাজ করবে, যাতে প্রেশার সব থেকে বেশি কন্ট্রোল হবে। রাত্রে যখন ঘুমাচ্ছি তখন প্রেশার বেড়ে যায়, ওই জন্য অনেক ড্রপগুলো রাত্রে দিতে হয় যাতে কন্ট্রোলটা বেটার হয়। তো টাইমিং খুবই ইম্পর্টেন্ট। একবার ধরুন যদি ড্রপটা খোলা হয়, সেটা কতদিন অবধি রাখা যেতে পারে? ধরুন 2-3 মাস কি এরকম খুলে ফেলে রাখা যেতে পারে রোগীদের ক্ষেত্রে? তো ড্রপ, যে কোনো ড্রপে 2টো পার্ট হয়। একটা পার্ট হচ্ছে আপনার ড্রপে মলিকুল যেটা কাজ করে ওষুধ। সেকেন্ড, ড্রপকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্রিজারভেটিভ হয়। প্রিজারভেটিভ যাতে ড্রপে কোনো ইনফেকশন বা কন্টামিনেশন, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস না লাগে, ওইটা হচ্ছে প্রিজারভেটিভ। একবার বোতলটা খুলে দিলে কি হয়, ওটা ওপেন হয়ে গেছে, তো রিস্ক অফ ইনফেকশন থাকে ড্রপে ইটসেলফ। তাহলে কী করতে হবে, ওই জন্য ড্রপ খোলার পরে 30 দিন মধ্যে ইউজ করা উচিত। কোনো ড্রপে এখন নতুন বেরিয়েছে যেটা 60 ডেজ পর্যন্ত ইউজ করা যায়, বাট জেনারেলি 30 দিন মধ্যে ইউজ করতে হবে, নাহলে ক্রস ইনফেকশন মানে ইনফেকশন হয়ে যেতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সটা থাকে। নিশ্চয়ই আরও আলোচনায় আমরা ফিরে যাব। দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো, আমরা শুনছি, বলুন। আচ্ছা, আমার নিজের গ্লুকোমা আছে। হ্যাঁ, আমি ওষুধ দিই তার জন্য। আর বেশ কয়েক বছর আগে আমার রেটিনা ডিট্যাচমেন্ট হয়। এর সঙ্গে কিছু সম্পর্ক আছে কিনা, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় হলো, গ্লুকোমার যে ওষুধ দিচ্ছি সেটা আমাদের গ্লুকোমাটাকে কিভাবে মানে হেল্প করছে যাতে না হয়, কি জিনিসটা সাহায্য করছে আর কি, সেটাও জানতে চাইছি। বেশ, খুব সুন্দর গুছিয়ে উনি প্রশ্ন করেছেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো হ্যালো, হ্যালো আমরা শুনছি, আপনি বলতে থাকুন। হ্যাঁ, আমার চোখে চশমা আছে, পাওয়ারের চশমা আছে, খাতার কাজ করি। তো আমি গতকালকে পুকুরে স্নান করেছিলাম, তার ফলে বাঁ চোখে ব্যথা হয়। তো এটা কি গ্লুকোমার কোনো
বেশ, প্রথমেই ডক্টর সিং আসছে আপনার কাছে যে এই যে ড্রপের যে সিগনিফিকেন্স এবং এটা কতটা ইম্পর্টেন্ট, যেটা উনি বলছেন যে গ্লকোমার সাথে ড্রপটা কিভাবে ওটাকে সুরক্ষিত করতে সাহায্য করছে। যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, মানে কথা বললাম যে ড্রপটা না দিলে চোখের প্রেশারটা কন্ট্রোলের বাইরে চলে যাবে, সেটা চোখের শিরাটাকে আরও বেশি নষ্ট করবে, সেটা গ্লুকোমাটাকে আরও বাজে অবস্থায় নিয়ে যাবে। এই জন্যে ড্রপটা টাইম মতন রেগুলার বেসিসে একদম নিয়মিত দিতে হবে। অনেক সময় রোগীরা ডক্টর শ্রীবাস্তব এসে বলে অনেক সময় যে ডাক্তারবাবু আজকে তো ভুলে গেছি, কাল থেকে আবার দেব, কিংবা ধরুন কেনাই হয়নি, ড্রপটা শেষ হয়ে গেছে, 4-5 দিন তো আর কেনা হলো না। এই কথাগুলো কতটা ক্ষতি করতে পারে গ্লকোমা রোগীর জন্য? আমি আজকে একজন পেশেন্ট দেখছিলাম যার এক চোখটা নষ্ট হয়ে গেছে গ্লকোমার জন্য, একটা চোখ বাকি আছে, সেটা তো ভিশন কম আছে, কিন্তু উনি ড্রপ দিচ্ছেন। এবার উনি আজকে এসছেন, বলছেন কি আমি 5 দিন ধরে ড্রপ দিচ্ছি না, বিকজ ড্রপটা শেষ হয়ে গেছে, আমি কিনতে পারলাম না। এইগুলো কিন্তু ভুল। যখন আমরা বুঝি আমার একটা সিরিয়াস ডিজিজ আছে যেটা ইরিভার্সেবল, সেখানে ড্রপটা শেষ হয়ে গেছে অথবা পাওয়া যাচ্ছে না মার্কেটে, এইগুলো হচ্ছে এক্সকিউজ। যদি মার্কেটে ড্রপ একটা পার্টিকুলার ব্র্যান্ড পাওয়া যায় না, আপনি ডাক্তারবাবুর সাথে সম্পর্ক করুন, উনি বলবেন সেকেন্ড ড্রপটা দিতে, সেকেন্ড অপশন দেবেন। ড্রপ শেষ হওয়ার পরেই আপনাকে ড্রপটা কিনে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। একদিনও ড্রপ কিন্তু মিস করা যাবে না। যদি কোনো কারণে এমার্জেন্সির জন্য ড্রপ মিস হয়ে যায়, তাহলে কি করবেন, পরের দিন জন্য ওয়েট করবেন না। ধরুন আপনার সকালে 8টার সময় টাইম ছিল ড্রপ দেওয়ার, আপনি ভুলে গেছেন, আপনার 2টোর সময় মনে পড়লো কি ড্রপ দেওয়া হলো না, আপনি ঠিক 2টোর সময় আপনি ফার্স্ট ডোজটা দিয়ে দেবেন, রাতে ড্রপ যখন টাইম ছিল তখন দেবেন। ড্রপটা মিস করবেন না, ড্রপ ইজ দ্য লাইফ। আপনার চোখটা বেঁচে থাকবে, দেন বাকি কাজগুলো হবে। চোখ না থাকলে তো কোনো জীবনই থাকবে না। ওই জন্য ড্রপ ইম্পর্ট্যান্ট। একদিনও ড্রপ যদি মিস করেন, ড্যামেজটা কিন্তু বেড়ে গেল, এটা বুঝতে হবে। আরও দর্শক খুব সুন্দর করে আপনারা আমাদের বোঝাচ্ছেন, একদম সাধারণ মানুষের বোঝার বোধগম্য করে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, আমরা শুনছি, আপনি বলুন। আমার 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 বাবার গ্লুকোমা ছিল, হ্যাঁ। তা আমার কি হওয়ার সম্ভাবনা আছে? তা আমি খবরের কাগজ পড়লে আমার 10 মিনিট পড়লে চোখে জল আসে। ঠিক ঠিক, আপনি যে সচেতন, এটাই অনেক বড় জিনিস। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার 2 বছর হলো দুটো চোখেই ছানি অপারেশন হয়েছে। এখন খুব চোখ চুল করছে, মানে বিবর্ষ চুল করে, মানে সহ্য করতে পারি না। তো এটার জন্য গ্লুকোমার কোনো ভয় নেই তো? আরও দর্শক বন্ধু সম্ভবত রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, বলছি 3টে ইঞ্জেকশন হয়েছিল, বুঝতে পেরেছেন? বর্তমানে আর আমি ইঞ্জেকশন স্বাস্থ্যসাথীতে হচ্ছিল, কিন্তু এখন আমি যে জানতে পারলাম যে আর স্বাস্থ্যসাথীতে ইঞ্জেকশন হচ্ছে কি কোথাও, বলছেন তো হচ্ছে না। আপনার সমস্যাটা সাধারণত রেটিনার সমস্যা হলে চোখের ইনজেকশনে আমরা প্রেসক্রাইব করে থাকি। আমাদের আজকে আলোচনার বিষয় গ্লকোমা, সেহেতু আমরা আপনার সমস্যাটা যদি গ্লকোমা প্রাসঙ্গিক কিছু থেকে থাকে, প্রথমেই ডক্টর সিং আসছি আপনার কাছে। এই যে বারবার প্রশ্নটা আসছে যে এই সিজনাল যে ইচিং বা চুলকানি যেটা হচ্ছে, বিশেষত ক্যাটারাক্টের পর ভদ্রলোকের হচ্ছে বলে উনি অনেকটাই ভয় পেয়ে গেছেন, সে ব্যাপারে কি বলবেন? এইটা ক্যাটারাক্টের পরে চুলকুনি যেটা হয় সেটা আরও বেশি কম্পাউন্ডেড হয়ে যায়, কেন এই ক্যাটারাক্ট সার্জারির পরে চোখটা একটু ড্রাই হয়। আচ্ছা, এটাকে আমরা ড্রাই আই বলি, কেন এই চোখের সারফেসটা একটু চেঞ্জ হয়ে যায়, তাতে চোখের চুলকুনির ব্যাপারটা আরও বেশি বেড়ে যায়। এবার কিন্তু গ্লুকোমার সাথে এই লিঙ্কটা কিছু সেরকম আমার মানে অযথা ওনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু ঠিক যে আমরা অনেক সময় ওষুধ বন্ধ করে দিচ্ছি, কিন্তু গ্লকোমা তার কাজ করে যাচ্ছে, গ্লকোমা তার ক্ষতি করেই যাচ্ছে। ফ্যামিলি হিস্ট্রি সম্বন্ধে যেটা ডক্টর একজন প্রশ্ন করলেন যে বাবার গ্লকোমা আছে বলে, তার কি ধরনের টেস্ট করা উচিত, কি ধরনের প্রিকশনারি মেজার্স সে নেবে, ডক্টর শ্রীবাস্তব? হ্যাঁ, এবার বলবো কি, যে কোনো অসুখে অনেক ঝুঁকি থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে। গ্লকোমাতে একটা স্ট্রং রিস্ক ফ্যাক্টর হচ্ছে, আপনার ঝুঁকি আছে ফ্যামিলি হিস্ট্রি। যদি ফ্যামিলি হিস্ট্রি বাড়িতে কারো মা বাবার কারো গ্লকোমা থাকে, তাহলে ওই মানুষে গ্লকোমা হওয়ার ঝুঁকিটা
4 থেকে 9 গুণ বেড়ে যেতে পারে, মানে রিস্কটা বেড়ে গেছে। তার মানে নয় কি ওনার গ্লকোমা হয়েছে, তার মানে হচ্ছে ওনাকে চেক আপ করানো উচিত, ওনাকে যাওয়া উচিত ফুল চেক আপ, যেখানে সব কিছু চেক আপ হয়, আপনার প্রেশার থেকে সব কিছু চেক আপ হয়। এটা তো ফ্যামিলি হিস্ট্রি থাকলে রিস্কটা বেড়ে যায়, ওই জন্য চেক আপ দরকার। গ্লকোমা হবেই সেরকম কোনো রুল নয়, নাও হতে পারে, কিন্তু রিস্ক থাকবে সবসময়। রিস্কটা যদি আছে তাহলে আমরা ট্রিটমেন্ট বা চেক আপ উচিত। সেকেন্ড হচ্ছে অ্যালার্জির জন্য অনেক সময় আমরা কী করি, স্টেরয়েড ড্রপগুলো ইউজ করি উইদাউট টেলিং দ্য ডক্টর না জানিয়েও অনেক সময় ইউজ করে। অনেক সময় মেডিসিন দোকানের ওষুধ দিয়ে দেয় যেখানে স্টেরয়েড থাকে, ওই স্টেরয়েডগুলো ড্রপ ইউজ করেও রিস্কটা বেড়ে যায় গ্লকোমা, ওটা একটা রিস্ক ফ্যাক্টর। আর বয়স বাড়লেও গ্লকোমা রিস্ক বাড়ে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বা নাও থাকে। 40 বছর বা 50 ইয়ার্স পরে কী হচ্ছে, গ্লকোমা রিস্কটা নর্মাল ক্ষেত্রেও বেড়ে যায়। এই জন্য নর্মাল চেক আপ করলে কী হয়, এগুলো ধরা আপনি ইনিশিয়ালি মানে প্রথম দিকে থেকে আপনি জানতে পারবেন গ্লকোমা হয়েছে কিনা, আবার ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে পারেন। সেটাই আমাদের যেটা পরিবেশ, সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে একটুখানি চুলকানি হলেই বা লাল হলে আমরা দোকান থেকে এই স্টেরয়েড ওষুধগুলো কিনে নিই, যেগুলো খুবই সহজলভ্য। সেই সচেতনতা আমাদের বার্তাটা দেওয়ার দরকার রয়েছে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যা জেনে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলছি। আপনার সমস্যাটা যদি বলেন। আমার সমস্যাটা হচ্ছে আমার গ্লুকোমা হয়েছে এবং গ্লুকোমাতে আমাকে ইয়াক লেজার করতে বলেছে। এই ইয়াক লেজারটা কি যদি একটু কাইন্ডলি ডাক্তারবাবুরা বলেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, যদিও আবার আলোচনায় যাব। দর্শক বন্ধু আর একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ডাক্তার, হচ্ছে আমার বয়স 52। তো আমি কয়েকদিনে ডাক্তার দেখিয়েছিলাম, আমার চোখের প্রেশার 21 আর 19। হ্যাঁ, ডাক্তারবাবু আমাকে একটা টেস্ট করতে নার্ভের, কি গ্লুকোমার জন্য বলেছে নাকি বুঝতে পারছি, গ্লুকোমার সম্ভাবনা আছে কি? চোখের নার্ভের কি টেস্ট, সেটা কি মানে সেটার কোনো ছবি কিছু আছে যেটা আপনি ডক্টর শ্রীবাস্তব আমাদের দেখিয়ে, বা এই সাধারণ যতক্ষণ উনি ছবিটা বার করছেন ততক্ষণ এই আগের প্রশ্নের আলোচনায় আমরা চলে যাই। আপনি এই ব্যাপারে কি বলবেন? এখানে একটা জিনিস আমাদের মানে বলে দেওয়া উচিত, যে কোনো রোগের রিস্ক ফ্যাক্টরস থাকে, তার মধ্যে আবার গ্লকোমার রিস্ক ফ্যাক্টরস কি? বংশগত, ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাইনাস পাওয়ার থাকলে ইম্পর্টেন্ট, চোখের প্রেশার যেমন রুটিনে মেজার করলে ইম্পর্টেন্ট, ডায়াবেটিসে হতে পারে মানে বেশি। সামগ্রিকভাবে সব রকম টেস্ট করার দরকার রয়েছে আপনি বলতে চাইছেন। আরো রিস্ক ফ্যাক্টরস থাকে তাহলে আমার মনে হয় গ্লকোমাটাকে রুল আউট করার জন্য যে স্ট্যান্ডার্ডটা, যেমন ভিজুয়াল ফিল্ড, গনিওস্কোপি, এগুলো করা উচিত। আমার ভালো লাগছে বহু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। যে আগের উত্তরটা যদি আপনি দিয়ে দেন ডক্টর শ্রীবাস্তব। এবার আমরা স্ক্রিনে দেখতে পারি কিছু টেস্টগুলো আছে। এখানে দুটো মেশিন আছে, একটা বাঁ দিকে একটা মেশিন আছে, ওটা ওসিটি মেশিন বলা হয়, যেখানে ডাইরেক্টলি আমরা নার্ভকে স্ক্যান করে দেখতে পারি নার্ভটা ড্যামেজ হয়েছে কি না। আর রাইট সাইডে যেখানে একটা মানুষ মাথা রেখে টেস্ট করছে, ওটা বলা হয় পেরিমেট্রি অথবা ফিল্ড টেস্ট। ওখানে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি ফাংশনালি, মানে প্র্যাকটিক্যালি কতটা কত ডিগ্রি ওনার ড্যামেজ হয়েছে, কত পার্সেন্টেজ অফ ভিশন ড্যামেজ হয়েছে, ওটা ক্লিয়ারলি বোঝা যায়। তো এইগুলো মেনলি নার্ভ টেস্ট হয়, যেগুলো করা হয়। এবার এই ইমেজটা দেখুন, এই পেরিমেট্রি টেস্টে কী হয়, সাইড থেকে ভিশনটা লস বোঝা যায়, আস্তে আস্তে নিচে দেখুন কালোটা বেড়ে গেছে, তার মানে হচ্ছে পেরিমেট্রিতে বোঝা যাচ্ছে। ফিল্ড টেস্ট বোঝা যাচ্ছে গ্লুকোমাটা বাড়ছে, সেই পেশেন্টটাও আর কম দেখতে পাচ্ছে, রেস্ট্রিক্টেড ভিশন হয়ে গেছে। আর এটা হচ্ছে ওসিটি টেস্টের রিপোর্ট, যেখানে এই রিপোর্টটা দেখবেন, হয়তো আপনি দেখেছেন, এই রিপোর্টে দেখবেন যেখানে লাল এরিয়াগুলো আছে তার মানে হচ্ছে ওই স্নায়ু বা শিরাটা, ওই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে। এগুলো হচ্ছে আর্লি টেস্ট অফ গ্লুকোমা, খুবই ইম্পর্টেন্ট নার্ভ টেস্ট ফর গ্লুকোমা। আর আরও ডিজিজগুলোও বোঝা যায় এটা দিয়ে। আরও আলোচনায় আমরা ফিরে যাব। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি দীপক গুইন বলছি সোনারপুর থেকে। আমি অ্যাকচুয়ালি বিনজোটিম আই ড্রপ আর ল্যাটাপ্রোস্ট আরটি দিচ্ছি আমার গ্লুকোমা অনেকদিন, প্রায় 20 বছর। আর এটা দিচ্ছি, কিন্তু রিসেন্ট দিচ্ছি, আমার 70 বছর বয়স, রিসেন্ট চোখটা আমার চুলকাচ্ছে। আর একটা ওষুধ দিচ্ছে আই মিস্ট আই ড্রপ। এই আই মিস্ট আই ড্রপটা দিনে 3 বার, আর বিনজোটিম দিনে 2 বার, আর ল্যাটাপ্রোস্ট রাত্রিতে 1 বার। চোখটা কিন্তু ডাক্তারবাবু আমার এই সন্ধ্যের পর থেকে একটু বেশি চুলকায়। এই ছাড়া আমি আরেকটা ওষুধ দিয়েছিলাম আমাকে এলপ্রেট, সেটা নাকি 1 মাসের বেশি দেওয়া যায় না, সেইটা মাঝে মধ্যে দিলে চুলকানিটা একটু কম হয়। বেশ, এই হচ্ছে প্রবলেম আমার। শুনতে থাকুন, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি।
হ্যালো, হ্যাঁ, আমি মৈত্রী কুন্ডু বলছি নিউ টাউন থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে কি দেখলে আমরা বুঝবো যে আমার গ্লোকোমা হয়েছে, মানে সিমটমটা কি সেটা দিয়ে। বেশ, আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। ডক্টর সিং, সিমটমসগুলো আপনি যদি একটু বলেন। গ্লোকোমার যেটা আমরা প্রথমেই শুরু করলাম, গ্লোকোমা একটা চোর। কোনো প্রথম দিকে কোনো সিমটমস নেই, ওটা রুটিন টেস্টে যখন আমরা যাই তখন কিছু জিনিস দেখে আমরা যেটা ডিসকাস করেছি, আমরা যেটা আলোচনা করেছি যে হ্যাঁ এই পেশেন্টদের আমাদের গ্লোকোমা টেস্ট করতে হবে। অনেক ডিজিজ, অনেক রোগটা অনেক অ্যাডভান্স হয়ে গেলে তখন সিমটমস চলে আসে। সাইড থেকে গাড়ি বেরিয়ে গেল বুঝতে পারে না, একটা মনে হয় একটা পাইপের মাঝখান থেকে তাকিয়ে আছে। তো এই জন্যে কোনো সিমটম ম্যাসেজ গ্লোকোমার ক্ষেত্রে বলা খুব মুশকিল। পরের প্রশ্নে আসছি ডক্টর প্রশান্ত, যে যিনি বললেন যে অনেকগুলো ওষুধ ব্যবহার করছেন, স্টেরয়েডও মাঝে মাঝে দিচ্ছেন, অথচ চোখে যে সমস্যাটা রয়েছে, যে চুলকানি সমস্যাটা রয়েছে, স্যার আপনার তো দুটো ড্রপ চলছে গ্লোকোমা, খুবই ইম্পর্টেন্ট ড্রপ, ব্রিনজোটিম, আর এটা যে বললেন রাতে একটা ড্রপ দিচ্ছেন, এগুলো হচ্ছে সিরিয়াস, মানে তার মানে হচ্ছে আপনার 3টে ড্রপ চলছে, 3টে ড্রপ দিয়ে গ্লোকোমাটা কন্ট্রোল করা হচ্ছে। ফার্স্ট ড্রপটা হচ্ছে কম্বিনেশন, মাঝে মাঝে আপনি এলপ্রেড ড্রপ দিচ্ছেন, এলপ্রেডটা হচ্ছে স্টেরয়েড যখন দিচ্ছেন তখন আপনার চোখে চুলকুনিটা হচ্ছে না, কিন্তু পরে আবার যখন বন্ধ করছেন স্টার্ট হয়ে যাচ্ছে। তার মানে মোস্ট কমন যেটা বোঝা যাচ্ছে আপনার যে কোনো একটা ড্রপের অ্যালার্জি হচ্ছে। এই ড্রপের মধ্যে একটা ড্রপ আপনাকে অ্যালার্জি করছে, তার মানে হচ্ছে একটা ড্রপ বন্ধ করে অথবা রিপ্লেস করে অন্য মলিকুল দিয়ে দেখতে হবে কি অ্যালার্জি বা চুলকুনিটা বাড়ছে বা কমছে। যদি কমে যাবে তার মানে হচ্ছে ওই ড্রপে অ্যালার্জি ছিল, বন্ধ হয়ে যাবে, দেন রিপ্লেস পার্মানেন্টলি করতে হবে। যদি ড্রপ পাল্টানোর পরেও যদি না কমে তার মানে হচ্ছে ন্যাচারালি আপনার অ্যালার্জি কোনো কারণে আছে, সেটা রুল আউট করতে হবে। কিন্তু স্টেরয়েড বারে বারে দিলে কি হবে, আপনার অলরেডি গ্লোকোমা আছে, আর আমি আগেই বললাম গ্লোকোমার ঝুঁকিটা স্টেরয়েড দিলে আরও বাড়ে। তো যদি আপনি স্টেরয়েড দেন বারবার আর অলরেডি গ্লোকোমা আছে তো ডিজিজটা আরও বাড়তে পারে। ওই জন্য স্টেরয়েড তো একদমই দেবেন না, ট্রাই করতে হবে কোন ড্রপটা আপনার জন্য ভালো, সঠিক ওটাই দিতে হবে। গ্লোকোমার মূল মন্ত্রটা আমরা বুঝলাম যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা। সার্জারির ক্ষেত্রে কি কি পদ্ধতি রয়েছে, যদি একটু ছবি বা কোনো ভিডিওর সাহায্যে আপনি আমাদের দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিতে পারেন। গ্লোকোমা সার্জারিটা লাস্টের দিকে করা হয়, যেটা আমি বলেছি মেডিকেল ট্রিটমেন্ট যদি না করে ফেল হয়ে যায় দেন অনলি। এখানে একটা বাইপাস চ্যানেল ক্রিয়েট করা হয়, নট আ ডিফিকাল্ট সার্জারি, খুবই ইজি আছে আর সময় বেশি লাগে না। একটা বাইপাস চ্যানেল ক্রিয়েট করা হয় যাতে চোখে এক্সট্রা প্রেশার যেটা বেড়ে গেছে ওটা এখান থেকে রিলিজ হয়ে যায়। এই যে রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে এক্সট্রা প্রেশারটা রিলিজ হয়ে যায়, খুবই কন্ট্রোল করে করা হয় যাতে প্রেশার হট করে না কমে, কন্ট্রোল ওয়েতে কমবে, কি রিস্কটা একদম মিনিমাম থাকে। এখন অনেক টেকনিক আছে যাতে সার্জারি অনেকটাই সেফ হয়ে গেছে। সার্জারির পরে হয়তো 2-3 সপ্তাহ চোখে জল দিতে হবে না, বাট পরে ওনার লাইফটা পুরোটাই নর্মাল থাকবে। হয়তো ড্রপটা পরে আর কোনো দিন ড্রপে দিতে হয় না, ড্রপ ফ্রি হয়ে যাবে। সেকেন্ড সার্জারি যেটা হয় এটা হচ্ছে ভালভ সার্জারি। এটা একটু সিরিয়াস গ্লোকোমাতে করতে হয়, যেখানে অনেক সার্জারি ফেল হয়ে গেছে। ধরুন প্রথম সার্জারি ফেল হয়ে গেল, তখন কী করতে, তখন অনেক উপায় আছে। সেকেন্ড সার্জারি এটা ভালভ দিয়ে করতে হয়। একটা ভালভ মানে ইমপ্লান্ট, ভালভটা বসিয়ে দিতে হবে চোখের মধ্যে, এই টিউবটা চোখের মধ্যে থাকবে। টিউব কী করবে, এক্সট্রা প্রেশার বা এক্সট্রা জলটাকে ওখান থেকে বের করে বাইরে নিয়ে আসবে, কনজাংটিভার মধ্যে চলে আসবে জলটা, আর প্রেশারটা কন্ট্রোলে থাকবে। সেই ভালভটা পার্মানেন্টলি কাজ করবে, প্রেশারটাকে কন্ট্রোল করবে, যেরকম নর্মাল ভালভগুলো হয় সেরকমই। তো খুবই সাকসেসফুল সার্জারির জন্য আপনি সার্জারি দেখে আপনি নাম শুনে যদি ঘাবড়ে যাচ্ছেন সেটা উচিত নয়। এটা খুবই বেনিফিশিয়াল, ডিজিজটাকে পুরোটাই কন্ট্রোল করতে পারে। যদি ডাক্তারবাবু বলছেন সার্জারি করতে হয় তাহলে ডেফিনেটলি আপনি করুন। এটা সার্জারিতে কোনো রিস্ক এমন কিছু নয়, কিন্তু সার্জারিটা আপনাকে ব্লাইন্ডনেস থেকে বাঁচাতে পারে। আচ্ছা, আরও দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হল্লা থেকে বলছি। আমার 16 বছরের নাতির চোখে গ্লুকোমা ধরা পড়েছে। ডাক্তারবাবু বললেন টিমো 5 ড্রপ লাগাচ্ছি। ডাক্তারবাবু বলছে সারা জীবন লাগাতে হবে। এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা আছে? অবশ্যই শুনতে থাকুন। দর্শক বন্ধু আরেকজন রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছিলাম যে আমাদের যে ব্লাড প্রেশার, যেটা আমাদের বডির যে ব্লাড প্রেশার, তার সাথে আইওপি চোখের ইন্টারক্রাল প্রেশারের কোনো সম্পর্ক আছে কি? আর কোনো চোখের কোনো ওষুধ থেকে সাইড ইফেক্টের ফলে গ্লোকোমা হতে পারে কি? ডক্টর সিং, দ্বিতীয় প্রশ্নে যাব, যে উনি যেটা বললেন যে চোখের প্রেশারের সাথে বডির প্রেশারের কি সম্পর্ক? হ্যাঁ, ব্লাড প্রেশারের সঙ্গে চোখের প্রেশারের সম্পর্ক আছে। এটা দেখা গেছে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারে চোখের প্রেশার বাড়তে পারে, গ্লুকোমাটা বাড়তে পারে।
আর দ্বিতীয় প্রশ্ন উনি যেটা করলেন কোন ওষুধের সাথে সাইড ইফেক্টের প্রবলেম থাকে, সেটা যেমন ডক্টর শ্রীবাস্তব বললেন যে স্টেরয়েড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওষুধ, যেটাতে চোখের প্রেশার বাড়ার একটা হাই পসিবিলিটি আছে, বা ওটা সত্যি মানে গ্লোকোমা পেশেন্টের স্টেরয়েড ইউজ করাটা আমাদের খুব বুঝে শুনে করতে হবে। আর শুধু ড্রপ নয়, শরীরে অন্য কোনো রোগেও যদি আমাদের স্টেরয়েড দিতে হয়, যেমন কারোর কিডনি পেশেন্ট আছে বা কারোর আর্থ্রাইটিসের পেশেন্ট আছে যাদের আমরা ওরাল স্টেরয়েড দিতে হয়, তাদের আমাদের কিন্তু গ্লোকোমার চেক আপে আরও বেশি রেগুলারলি রাখতে হবে। এবং বহু মানুষ আছেন বছরের পর বছর স্টেরয়েড ক্রিম মানে স্কিনেও লাগিয়ে যান, সেটাও কিন্তু তারা না বুঝেই ইউজ করে ফেলেন। ডক্টর শ্রীবাস্তব, যে 16 বছরের বাচ্চাটির সম্বন্ধে আমরা শুনলাম, তার সামনে সারা জীবনটা পড়ে রয়েছে, সত্যি উদ্বেগের কারণ, কি বলবেন এ ব্যাপারে? যদি গ্লোকোমা এত কম এজে হয়েছে তার মানে আরও কেয়ারফুল থাকতে হবে। ফার্স্ট কথা, যত কম এজে গ্লোকোমা হয় অথবা ধরা পড়ে তার মানে হচ্ছে আপনাকে আরও সিরিয়াস হতে হবে গ্লোকোমা নিয়ে, ডিজিজটা আরও আস্তে আস্তে বাড়বে। এবার যদি কম এজে গ্লোকোমা হয় তার মানে হচ্ছে রিস্ক অফ বিকামিং ব্লাইন্ড, মানে ওটা অনেক বেশি। লাস্টের দিকে যদি গ্লোকোমা ডেভেলপ হয় তাহলে রিস্কটা কম হয়। কিন্তু ইয়াং এজে গ্লোকোমা, জুভেনাইল গ্লোকোমা যেটা বলা হয়, যেটা 19 বছর এজে হয়, অনেক সময় 16 বছর এজে হয়, অনেক সময় চাইল্ডহুড গ্লোকোমা, ওদের ক্ষেত্রে ব্লাইন্ড হওয়ার রিস্কটা অনেক বেশি। ওই জন্য ট্রিটমেন্টটা আরও সিরিয়াস, ট্রিটমেন্ট জন্য আরও সজাগ হতে হবে, বুঝতে হবে, আরও সচেতন হতে হবে কি ডিজিজগুলো কত সিভিয়ার হতে পারে, ব্লাইন্ড হতে পারে। ড্রপ ডেলি দিতে হবে, কোনো ডাউট নেই। ড্রপ দিয়ে ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নয়। যেমন খাবার আমাকে ডেলি খেতে হবে, খাবার খেতে আমরা ফ্রাস্ট্রেট হচ্ছি না কি আমাকে আজকেও খেতে হবে, কালকেও খেতে হবে, কালকেও জল খেতে হবে, এরকম তো আমরা ভাবি না। তাহলে ড্রপ নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? ড্রপও ওইভাবে দিতে হবে যেরকম আমরা ডায়াবেটিস ওষুধ খাই, যেরকম ব্লাড প্রেশার ওষুধ খাই সারা জীবন, ওইভাবে ড্রপটা দিয়ে যেতে হবে যাতে চোখে প্রেশারটা কন্ট্রোল থাকে, না হলে তো আস্তে আস্তে ব্লাইন্ডনেসই হবে। কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট, তাই না? আরও দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, আমি আসানসোল থেকে বলছি। আমার পাওয়ার হচ্ছে একটু বেশির দিকে ছিল, 22-23 অ্যারাউন্ড। তো আমাকে ডক্টর বলেছিল যে এখন কোনো ইন্টারভেনশনের দরকার নেই, বাট যদি ফিউচারে প্রেশার বাড়তে থাকে তো উনি এসএলটি টেকনিকের ব্যাপারে প্রেসক্রাইব করেছেন। তো আমি জানতে চাই এসএলটি লেজারটা ইয়াগ লেজারের থেকে কিভাবে ডিফারেন্ট? আমার বোথ আই গনিও ওপেন অ্যাঙ্গেল ছিল। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু শুনে নিই সমস্যাটা। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা শুনছি। আমি চোখে গ্লুকোমা ধরা পড়েছে, আমার 68 ইয়ার। আমি ওই টিমোলেট ওডি এই ওষুধটা দিচ্ছি আর কি। হ্যাঁ, আর আমাকে বলেছে লেজার হয়েছে 2 চোখে, আর চোখে ছানির জন্য বলেছেন ডাক্তার বাবু। আমি নিলয় মজুমদারকে দেখান, ডক্টর নিলয় মজুমদার। ডক্টর শ্রীবাস্তব, যে প্রথমে যিনি ফোন করলেন যে অনেকটাই ওনার চোখের পাওয়ার, এবং সে ব্যাপারে আপনি কি বলবেন? পাওয়ার বেশি আছে মানে আপনার মায়োপিয়া আছে। মায়োপিয়া ক্ষেত্রে সবচেয়ে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাটাই মোর কমন। ওপেন অ্যাঙ্গেলতেও এসএলটি একটা লেজার হয়, সিলেক্টিভ লেজার ট্র্যাবিকুলোপ্লাস্টি। ওখানে কি হয় যে ট্র্যাবিকুলার মেশওয়ার্ক, যে স্ট্রাকচারটা প্রথমে দেখালাম, ওইগুলো নর্মাল ওপেন আছে কিন্তু ফাংশনাল নয়, যেরকম ফাংশনাল থাকার কথা, ফাংশনাল নয়। ওই জন্য ওখানে লেজার করে ওই ওপেনিংটাকে, ফেনেস্ট্রেশনটাকে একটু ওপেন করা হয়। এসএলটি ওয়েস্টার্ন কান্ট্রিতে খুবই সাকসেসফুল, কিন্তু আমরা এখানে ইন্ডিয়াতে যেহেতু আমরা পিগমেন্টেশন আমাদের বডিতে বেশি হয়, সাকসেস রেটটা একটু কম। বাট স্টিল ভালো টেকনিক ট্রাই করা যেতে পারে ইন অল কেসেস। যেখানে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা আছে, যেখানে ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা আছে, ওখানে ইয়াগ লেজার পেরিফেরাল আইরোটমি করতে হবে, যেটা আমি দেখিয়েছি। তো এসএলটি ডেফিনেটলি করা হবে অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ ট্রিটমেন্ট অর অ্যাডিশন টু দ্য ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট। টেক হোম মেসেজ কিছু ডক্টর বুটোরিয়া, যদি একটু শেষ করার আগে, আমাদের সময় খুব কম। টেক হোম মেসেজ যে আমাদের গ্লোকোমাটাকে পেশেন্ট আইডেন্টিফাই করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর তারপরে পেশেন্টকে এডুকেট করা যে টাইম মতন ওষুধ দিতে হবে, টাইম মতন চেক আপ করাতে হবে, সেটা হচ্ছে আর একজন মোস্ট যে দর্শক ইম্পর্ট্যান্ট। বন্ধু প্রশ্ন করলেন যে গ্লোকোমার সাথে উনি ছানি অপারেশনের সম্পর্কে জানতে চেয়েছেন, সেটাও একটু আমরা একটু অ্যাড্রেস করে নিই। হ্যাঁ, তো এবার এটা দেখা গেছে যে ছানি অপারেশন করলে চোখের প্রেশারটা নর্মালি একটু কমে, এবং যেমন ডক্টর শ্রীবাস্তব বললেন যে ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমায় যখন ছানিটা আরও একটু বেশি বড় হয় তখন অ্যাঙ্গেলটাকে আরও ন্যারো মানে আরও কমিয়ে দেয়। সেখানে যদি আমরা ছানিটা বার করে দিই তাহলে অ্যাঙ্গেলটা আবার নর্মাল চলে যাবে। তো সেই ক্ষেত্রে ছানি অপারেশন ইজ এ টাইপ অফ ট্রিটমেন্ট ওই ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমার জন্য।
ডক্টর শ্রীবাস্তব, আপনার তরফ থেকে কোনো টেক হোম মেসেজ Take-home- যেটা বারবার আমরা হ্যামার করে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাই? গ্লোকোমা ক্ষেত্রে বা অন্য অসুখ ক্ষেত্রেও সচেতনতা তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখনকার দিনে এত টেকনোলজি আছে, এত ভালো ট্রিটমেন্ট রয়েছে, এত ভালো মেডিসিন আছে, সেখানে লোকজন ব্লাইন্ড হয়ে যাচ্ছেন। এই ব্লাইন্ড হয়ে যাওয়াটা ইজি নয়। আপনার জাস্ট চোখে দৃষ্টি চলে গেছে এটা নয়, আপনার স্বাধীনতাটাও নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একা বাইরে যেতে পারবেন না, বাড়িতে কাজ করতে পারবেন না, নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকতে পারবেন না। তো দৃষ্টিটা সব থেকে ইম্পর্ট্যান্ট। যখন আপনি জানেন কি আর্লি ট্রিটমেন্ট করে বা ডাক্তারকে দেখিয়ে দৃষ্টিটা বাঁচিয়ে রাখতে পারেন, ডেফিনেটলি ওটা করা উচিত। সচেতনতা খুবই ইম্পর্ট্যান্ট, নর্মাল ট্রিটমেন্ট ইম্পর্ট্যান্ট, আর স্ক্রিনিং যখন জানি কি আমার ঝুঁকি আছে বা অথবা আমার ফ্যামিলিতে গ্লোকোমা আছে, রিস্ক আছে, তখন ডেফিনেটলি একটা ভালো ডাক্তারকে দেখিয়ে সবগুলো টেস্ট করা উচিত, যাতে আপনি বুঝতে পারবেন কি আমার গ্লোকোমা আছে কি না, অথবা রিস্কটা কতটা আছে, পরে কখন চেক আপ করতে হবে, কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি গ্লোকোমাকে। খুবই ইম্পর্ট্যান্ট এটা। এবং সাইলেন্ট কিলার সেই ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে যদি একটু বলেন ডক্টর সিং। হ্যাঁ, সাইলেন্ট কিলার এই জন্য বিকজ গ্লকোমার পেশেন্ট লাস্ট দিন অবধি ওর দৃষ্টিটা কিন্তু 6/6 নর্মাল থাকবে, কেন কি সে স্ট্রেট লাইনে দেখছে। আর গ্লকোমার দৃষ্টিটা এই সাইড থেকে আস্তে আস্তে কমতে শুরু করে, আর ওটা এতই গ্র্যাজুয়ালি কমে যে ও বুঝতে পারে না যে দৃষ্টিটা কমে যাচ্ছে। এই জন্য এটা সাইলেন্ট কিলার, আর এই জন্য এটার এগেনস্ট আমাদের খুব সজাগ থাকতে হবে। আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ জানলাম, এবং শেষ করার আগে বলবো যে প্রত্যেকটি চক্ষু বিশেষজ্ঞ কিন্তু খালি প্রেসক্রিপশন লেখেন না, তারা কিন্তু আলোর পাহারাদার। অতএব আমাদের গ্লকোমার বিরুদ্ধে এই লড়াইয়ে একসাথে লড়তে হবে এবং সুনিশ্চিত করতে হবে যাতে গ্লকোমা নিয়ে আমরা সচেতন হই। আগামী সোমবার দিন 9 মার্চ যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে সেটি হলো সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন। বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর অনিন্দ্য হালদার এবং ডক্টর বৌধায়ন দাস মুন্সি। এরা দুজনেই আসছেন কল্যাণী এইমস হাসপাতাল থেকে। সঞ্চালনায় থাকছেন ডক্টর কৃষ্ণা চট্টোপাধ্যায়। সুস্বাস্থ্যে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যে জিনিসটা আমরা আটকাতে পারি চাইলেই সেটা নিয়ে আমরা লড়াই কেন করব না। অতএব দর্শক বন্ধুদের জন্য বলবো যে আলোয় থাকুন, আলোয় বাঁচুন, আর আমরা সবাই মিলে আরও একটু আলো ছড়িয়ে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।